Welcome to সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যে বিষয়টা আছে সে বিষয়ের উপর ভিত্তি করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে এবং অতীতে এই ধরনের প্রশ্ন হয়েছে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ব্যবস্থাপনা সাবজেক্টের অন্তর্ভুক্ত নেই, বাট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যে জিনিসটা, সেই বিষয়টা হচ্ছে আমাদের জাহাজি দলিল সমূহ। ঠিক আছে, এই যে জাহাজি দলিল সমূহ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই জায়গা থেকে যদি আমরা যারা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যারা অ্যানালাইসিস করেছেন তারা হয়তো বুঝে থাকবেন যে এই ধরনের টপিকের উপর করে অনেক প্রশ্ন এসেছে প্রিভিয়াসে। তো সেই জিনিসটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে আর সমস্যা না হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি এখানে আমরা বলেছি আইনগত ও ব্যবসায়িক সংস্কৃতি অনুযায়ী ব্যবহৃত এইসব দলিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার আগে আমি একটু হিন্টস দিয়ে নিচ্ছি। আমরা সাধারণত জানি আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড যেটা আছে, আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডকে সাধারণত আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সপোর্ট, আর একটা হচ্ছে ইম্পোর্ট, আর একটা হচ্ছে আমাদের রি এক্সপোর্ট, আর একটা হচ্ছে রি এক্সপোর্ট। এখন এই তিনটি কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদের কিন্তু দলিলের প্রয়োজন আছে। যে দলিলগুলো আমরা দুই ভাগে বিভক্ত করেছি আইনগত অথবা ব্যবসায়িক সংস্কৃতির দৃষ্টিকোণের উপর ভিত্তি করে। একটা হচ্ছে জাহাজি দলিল সমূহ, আর একটা হচ্ছে অজাহাজি দলিল সমূহ। এই দলিলগুলো কি এবং এদের উপর ভিত্তি করে কি ধরনের প্রশ্ন হয় সেই জিনিসগুলো আমরা এখন লক্ষ্য করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা একটু জাহাজি দলিল জিনিসটা কি সেটা একটু ধারণা নিয়ে নিই। যেমন বলেছে এখানে দেখেন, পণ্য জাহাজে, আচ্ছা তার আগে আমি বলে নিচ্ছি, এখানে আমাদের যে লেকচার শিট আজকে দেখানো হচ্ছে, এই লেকচার শিটের উপর ভিত্তি করে আসলে আপনি যদি পড়ে থাকেন তাহলে যে কোনো প্রশ্ন আসলে আপনি এখান থেকে দিতে পারবেন। একদম সব ধরনের প্রশ্ন আসলে এটার উপর ভিত্তি করে দিতে পারবেন। তাহলে আমরা এই লেকচার শিটটি অ্যানালাইসিস করি। ওকে, তো দেখেন দেখা যাচ্ছে পণ্য জাহাজে প্রেরণের পরে, এই যে পরে রপ্তানিকারক আমদানিকারককে যে সমস্ত দলিলপত্র প্রেরণ করে, কে করে? রপ্তানিকারক আমদানিকারককে যে সমস্ত দলিল প্রেরণ করে তাকে জাহাজি দলিল বলে। যেমন পোর্ট, কাস্টম ও জাহাজ কর্তৃপক্ষের নিকট এসব দলিল পেশ করে আমদানিকারক পণ্যের মালিকানা প্রমাণ করে এবং পণ্য খালাসের ব্যবস্থা করে থাকে। জাহাজি দলিল সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো, আমরা সেই জিনিসটা দেখি। এখন থেকে আমরা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে জাহাজি দলিল, একটা হচ্ছে অজাহাজি দলিল। জাহাজি দলিলের ভিতরে কয়টা আছে সেই জিনিসটা আমরা এখন দেখবো এক এক করে। জাহাজি দলিলের ভিতরে সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের চালানি রসিদ, ইংলিশে এটাকে বলে বিল অফ লেডিং। আর আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এই চালানি রসিদ অথবা বিল অফ লেডিং। ইংলিশটাও আমাদের জানতে হবে, এখানে ইংলিশ দিয়েও কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়। তাহলে এই জিনিসটা কি সেটা আমরা দেখি। দেখেন, বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে চালানি রসিদ। এই লাইনটা দিয়ে পরীক্ষা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে। জাহাজে পণ্য বোঝাইয়ের পর কাঁচা রসিদ, এই যে কাঁচা রসিদের পরিবর্তে জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই ও ভাড়া চুক্তি স্বীকার করে রপ্তানিকারককে যে রসিদ প্রদান করে তাকে চালানি রসিদ বলা হয়। তাহলে লক্ষ্য করে দেখেন, এখানে একটা রসিদের পরিবর্তে, সেই রসিদটার নাম হচ্ছে কাঁচা রসিদ। হ্যাঁ, কাঁচা রসিদের পরিবর্তে জাহাজ কর্তৃপক্ষ পণ্য বোঝাই ও ভাড়া চুক্তি স্বীকার করে। তাহলে স্বীকার করে কে? এই জাহাজ কর্তৃপক্ষ স্বীকার করে নিচ্ছে, করে রপ্তানিকারককে যে রসিদ দেয়। তাহলে কাকে রসিদটা প্রদান করে? রপ্তানিকারককে এই রসিদটা প্রদান করে, যাকে আমরা কি বলছি? চালানি রসিদ বলছি। তার মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারক যখন পণ্যটা শিপে বোঝাই করবে, মানে এগুলা শিপিং করবে, তখন শিপিং কর্তৃপক্ষ এই পণ্যের এই বোঝাই এবং ভাড়া চুক্তি স্বীকার বাবদ করে রপ্তানিকারককে যে রসিদ দিবে তাকে আমরা কি বলবো? চালানি রসিদ বলে থাকি। এবার দেখেন, এটার উপর ভিত্তি করে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে। এটি রপ্তানিকারক কর্তৃক 3 গ্রন্থে তৈরি করা হয়। 3 গ্রন্থে, তার মানে 3টা কপি তৈরি করা হয় এবং জাহাজ কর্তৃপক্ষ এই 3 গ্রন্থই স্বাক্ষর করে থাকেন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ আইটেম কিন্তু এখানে আমি উল্লেখ করে নিয়ে আসছি। রপ্তানিকারক জাহাজ ভাড়া প্রদান করলে এর গায়ে ফ্রেট পেইড লিখে দেয়, এবং প্রদান যদি না করা হয় পেইড টু বি পেইড, মানে প্রদান না করলে তাহলে পরবর্তীতে প্রদান করা হবে, এই লেখাগুলো লেখা থাকে এখানে। এরপর দেখেন এখানে আছে, এক্ষেত্রে আমদানিকারককে ভাড়া প্রদান করে পণ্য খালাস নিতে হয়। তাহলে পণ্য খালাস করতে হয়, এটা ভাড়া প্রদান করে কাকে? আমদানিকারককে। রপ্তানিকারক বহনপত্রে বা চালানি রসিদের পণ্যের পূর্ণ বিবরণ, ট্রেডমার্ক, পণ্যের ওজন ও পরিমাণ, জাহাজ ভাড়ার পরিমাণ, আমদানিকারকের নাম, ঠিকানা, জাহাজ ও জাহাজি কোম্পানির নাম, জাহাজ ছাড়া ও পৌঁছার তারিখ, প্রেরক, প্রাপকের নাম, রপ্তানিকারকের নাম ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের
আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নামে আমরা আইডেন্টিফাই করেছি। এবং এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা প্রশ্ন আসে যে বলে যে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের মালিকানা দলিল হিসাবে, হ্যাঁ, এই যে এখানে বলে আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হিসেবে কোন দলিল ব্যবহৃত হয়, হ্যাঁ, কোন দলিল ব্যবহৃত হয়। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছে, কোন দলিল ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো দলিলের নাম দেওয়া থাকবে, আপনার অ্যান্সার হবে আমাদের বিল অফ লেডিং। অ্যান্সার হবে কি বিল অফ লেডিং অথবা চালানি রসিদ। এবার আসেন আমরা 2 নাম্বার দেখি। 2 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বীমাপত্র দেওয়া আছে। ওকে, বীমাপত্রটা একটু লক্ষ্য করেন এখানে। এই যে বীমাপত্র, ইন্স্যুরেন্স পলিসি এখানে দেওয়া আছে, ইংলিশটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। রপ্তানিকারক, এই দেখেন উল্লেখ, গুরুত্বপূর্ণ আইটেম এগুলো। রপ্তানিকারক জাহাজে পণ্য বোঝাই করার আগে, এই যে দেখেন পণ্য বোঝাই করার আগে প্রেরিত পণ্যের নিরাপত্তার জন্য বীমা কোম্পানির সাথে একটি নৌ বীমা চুক্তি করে থাকে, যাকে বীমাপত্র বলা হয়। তার মানে দেখেন তো, এই বীমাপত্রটা কে করে? রপ্তানিকারক করে। এটা পণ্যের জাহাজে পণ্য বোঝাই করার আগেই করে থাকে। বীমাপত্রের শর্ত অনুযায়ী প্রেরিত পণ্যের সকল প্রকার ঝুঁকি বীমা কোম্পানি গ্রহণ করে, ফলে পণ্যের ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। রপ্তানিকারককে প্রাথমিকভাবে সামান্য পরিমাণ প্রিমিয়াম দিতে হয়, যা পরে আমদানিকারক পরিশোধ করে দেয়। তাহলে এই বীমা প্রিমিয়ামের টাকাটা পরবর্তীতে কিন্তু আমদানিকারককে দিয়ে দেয়, কিন্তু প্রাথমিক অবস্থায় বীমাপত্রটা করে কি? রপ্তানিকারক করে থাকে। ওকে, এবার দেখি আমাদের পরবর্তী বিনিময় বিল। আমরা অনেক গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যেটা বিনিময় বিল। দেখেন, বিল অফ এক্সচেঞ্জ, বিনিময় বিল। বৈদেশিক বাণিজ্যে যে বিলের মাধ্যমে রপ্তানিকারক আমদানিকারককে অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে এবং আমদানিকারক এতে স্বীকৃতি প্রদান করে, তাকে বিনিময় বিল বলে থাকে। তাহলে আমাদের সাধারণত আমদানি রপ্তানি বাণিজ্যে যেই টাকাটা লেনদেন হচ্ছে, পণ্যের বিনিময়ে লেনদেন হবে আমাদের, সেই জায়গাতে আমাদের আমদানিকারক পণ্য আমদানি করলে টাকা যে পরিশোধ করবে, এই পরিশোধ করতে হলে তাকে বিনিময় বিলের মাধ্যমে পরিশোধ করতে হবে। আর এই বিনিময় বিলটা তৈরি করে রপ্তানিকারক তৈরি করে আমদানিকারকের নিকট পাঠালে তারপরে আমদানিকারক সেখানে এটাতে সেই কি বলে গ্যারান্টি দিয়ে থাকে যে আমি অর্থ প্রদান করব, এই মর্মে সে সেখানে স্বীকৃতি দেয়, যে আমদানিকারক এতে স্বীকৃতি দেয় যে টাকাটা তাকে পাঠাবো। আর এটাকে আমরা সাধারণত বিনিময় বিল বলে থাকি। তাহলে এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন, বিনিময় বিল কে তৈরি করে, কে স্বীকৃতি দেয়, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে করে। ওকে, এবার আমরা দেখি চালান, ইনভয়েস। আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম চালান অথবা ইনভয়েস, এটাও গুরুত্বপূর্ণ। চালান হলো আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে সম্পাদিত লেনদেনের একটি প্রামাণ্য দলিল। দেখেন, খুব গুরুত্বপূর্ণ লাইন। চালান হলো মূলত রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত। এই যে দেখেন, চালান কে তৈরি করে? রপ্তানিকারক প্রস্তুত করে। বিক্রিত পণ্যের একটি তালিকা, পণ্যের একটা তালিকা থাকবে, যাতে পণ্যের পূর্ণ বিবরণ, এরপর হচ্ছে আমদানিকারকের নাম, বিক্রয়ের শর্ত এবং শিপমেন্টের সংখ্যা প্রভৃতি ইত্যাদি উল্লেখ থাকে, এবং চালান ক্রমিক নাম্বার যুক্ত হয়ে থাকে। চালানে কি থাকে? ক্রমিক নাম্বার থাকে। আর চালান এই কর্তৃপক্ষ কে তৈরি করে থাকে? চালানটাও কিন্তু তৈরি করে থাকে মূলত এই যে রপ্তানিকারক কর্তৃক প্রস্তুতকৃত। আর এটা হচ্ছে আমরা যে পণ্যটা বিক্রি করবো সেই পণ্যের একটা পূর্ণাঙ্গ বিবরণটাই হচ্ছে কি চালান, বা ইংলিশে বলে ইনভয়েস। এরপর দেখেন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান, যাকে আমরা বলছি কনসুলার ইনভয়েস। এই যে দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ আইটেম। রপ্তানিকারক 3 গ্রন্থে, তার মানে 3টি কপি, 3 গ্রন্থ চালান তৈরি করে তার দেশে নিযুক্ত আমদানিকারকের দেশের বাণিজ্যিক দূতের নিকট পেশ করে, এবং বাণিজ্যিক দূত তা পরীক্ষা করে তা সিলমোহর ও দস্তখত প্রদান করে। একে কি বলা হয়ে থাকে? একে বাণিজ্যিক দূতের প্রত্যায়িত, এই যে বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান বলে। বাণিজ্যিক দূত উক্ত 3 কপি চালানের 1 কপি নিজে রাখে, 1 কপি রপ্তানিকারককে দেয়, এবং 1 কপি আমদানিকারকের কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে আর কি। লাইনটা ভুলে আসছে এখানে। এরপরে দেখেন উপরে যেটা আমরা হচ্ছে ব্যাখ্যা করি জিনিসটা কি। আচ্ছা, তার মানে আমাদের রপ্তানিকারক 3টা কপি তৈরি করে। এখানে 3টা কপি তৈরি করার পরে আমাদের এক্সপোর্টার যিনি আছেন এই এক্সপোর্টার এবং ইম্পোর্টার, ওকে,
এই ইম্পোর্টার তার একজন প্রতিনিধি, তার একজন এজেন্ট এই রপ্তানিকারকের দেশে পাঠায়, ঠিক আছে? এই রপ্তানিকারকের দেশে পাঠানো হয়। তখন এই এক্সপোর্টার কি করে, এই এক্সপোর্টার আমার এই বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালানটা তৈরি করে 3টা কপি তৈরি করে, 3টা কপি তৈরি করে এই এজেন্টের নিকট পাঠায়। এই এজেন্ট একটা কপি তার নিজের নিকট রাখে, একটা কপি তার এই আমদানিকারকের নিকট পাঠিয়ে দেয়, আরেকটা তার পাঠিয়ে দেয় হচ্ছে আমাদের যে জাহাজ শিপিং কর্তৃপক্ষ আছে তার নিকট আর কি। এই যে আমদানি বন্দর, এটা হবে বন্দরের কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে আর কি, বন্দর। হ্যাঁ, ওকে। এবার দেখেন প্রবল লেখক, অনেক গুরুত্বপূর্ণ একটা আইটেম, ইংলিশে বলে সার্টিফিকেট অফ অরিজিন। প্রেরিত পণ্যের উৎপত্তি সম্পর্কিত ঘোষণাকে প্রবল লেখক বলে। তার মানে আমরা যেই পণ্যটা পাঠাচ্ছি এই পণ্যটা আসলে কোন জায়গায় উৎপত্তি হচ্ছে, আমার দেশেই কি উৎপত্তি হয়েছে না অন্য কোনো দেশে উৎপত্তি হয়েছে, আমি সেখান থেকে নিয়ে এসেছি, এটার সার্টিফিকেট অফ অরিজিন, উৎপত্তি স্থানটা এখানে ঘোষণা করতে হয় আর কি। এটি স্থানীয় বণিক সংঘ কর্তৃক সত্যায়িত হতে হয়। এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ লাইন এগুলো। এটি আমদানিকারককে নিজ দেশে শুল্ক রেহাই পেতে সাহায্য করে। এই যে আরেকটা লাইন পেলাম আমরা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমদানিকারক যিনি আছেন তিনি তার নিজ দেশে যে শুল্ক মানে ট্যাক্স, এটাকে আমরা আমদানি শুল্ক বলে থাকি, আমদানি শুল্ক রেহাই পেতে সাহায্য করেছে সার্টিফিকেট অফ অরিজিন। কারণ হচ্ছে সরকার বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে কোনো কোনো দেশে শুল্কের হার বেশি, কোনো কোনো দেশ থেকে শুল্কের হার কম। এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে প্রবল লেখকের মাধ্যম দিয়ে। এবার হচ্ছে কেননা বাণিজ্যিক চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশের পণ্যের উপর এই যে বিভিন্ন হারে শুল্ক ধার্য হয়। এই যে এই মাত্র যেটা বললাম আমি, আবার এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন, ভারত আর জাপান থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্কের হার ভিন্ন হবে। কোন দেশের পণ্য আমদানি নিষিদ্ধ থাকলে উক্ত দেশের পণ্য যাতে নিজ দেশে প্রবেশ করতে না পারে তাও প্রভাবের, এই যে প্রভাবের হবে আর কি, প্রভাবের দ্বারা বোঝা যায়। তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম আমাদের জন্য। তাহলে এই দেখেন আমরা কিন্তু এখন আবার চলে যাচ্ছি অজাহাজি দলিল। এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, এখানে জাহাজি দলিল এই যে 6টা, এই 6টা হচ্ছে আমাদের জাহাজি দলিল, এবং এই 6টা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন হয়। তাহলে জাহাজি দলিল আমরা কয়টা পেলাম? তাহলে জাহাজি দলিল আমরা পেয়েছি 6টি, 6টি পেয়েছি জাহাজি দলিল 6টি। ওকে, এরপর দেখেন আমরা যাচ্ছি অজাহাজি দলিলে। আর এখান থেকে পরীক্ষা আসে যে আপনাদের নিচের কোনটি জাহাজি দলিল, নিচের কোনটি অজাহাজি দলিল, এইভাবে পরীক্ষা প্রশ্ন আসে। তখন আসলে অ্যান্সার দেওয়াটা অনেক টাফ হয়ে যায়, কারণ হচ্ছে জাহাজি দলিল 6টা হলো, অজাহাজি দলিল কিন্তু অনেকগুলো। তাহলে এখান থেকে আসলে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসাটা আমাদের জন্য টাফ। তাই আমাদের আসলে সবকিছুই শিখতে হবে, কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। তো অজাহাজি দলিলগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নমুনা চালান, যাকে আমরা ইংলিশে বলছি প্রো প্রমা ইনভয়েস। যেমন দেখেন বলা হয়েছে ফরমেশ পাওয়ার পর রপ্তানিকারক চালানের আকারে পণ্যের নাম, পরিমাণ, সংখ্যা, মূল্য, পরিশোধ পদ্ধতি, প্রেরণের ব্যয় ও সম্ভাব্য সময় ইত্যাদি বিস্তারিত বিবরণ দিয়ে আমদানিকারকের নিকট প্রাথমিক বিবরণ পাঠায়। কে পাঠায়? এই রপ্তানিকারক পাঠায়। কার নিকট পাঠায়? এই আমদানিকারকের নিকট প্রাথমিক বিবরণ পাঠায়, তাকে প্রাথমিক বা নমুনা চালান বলে। নমুনা চালান থেকে আমদানিকারক নিম্নোক্ত সুবিধাগুলো পেয়ে থাকে। নিম্নোক্ত সুবিধাগুলো তারা পেয়ে থাকে। যেমন 1 নম্বর বলেছে আমদানিকারক পণ্য সম্পর্কে ধারণা লাভ করে, খুব গুরুত্বপূর্ণ লেখা, ফলে উক্ত পণ্যের বিজ্ঞাপন দিতে পারে। বলছে পণ্যের মূল্য সম্পর্কে জানতে পারে, খুবই গুরুত্বপূর্ণ আইটেম। আমদানি ব্যয় সম্পর্কে ধারণা পেতে পারে, আরো গুরুত্বপূর্ণ আইটেম। 3টা খুবই গুরুত্বপূর্ণ আইটেম পেয়েছি আমরা। এরপর দেখেন বলা হয়েছে সম্ভাব্য শুল্কের পরিমাণ জানতে পারে। সম্ভাব্য শুল্কের পরিমাণ কত সেটা আমরা জানতে পারবো। পণ্য দেশে পৌঁছার সম্ভাব্য সময় অনুমান করা যায়। এই দেখেন যে 5টা আইটেম আমরা পেয়েছি, 5টা আইটেম হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? এই নমুনা, এই যে নমুনা চালানের ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আইটেম, আমরা প্রতিটা লাইনই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, বুঝে যাচ্ছে। এরপর দেখেন আমাদের 2 নম্বর আইটেম, এইটা নামটাও খুব সুন্দর এবং ইংলিশ আর না ইংলিশের সাথে বাংলা তেমন কোনো মিল নাই। যেমন বলছে নৌ ভাটক পত্র বা জাহাজ ভাড়া চুক্তি, ইংলিশে যাকে বলে আমরা চার্টার পার্টি হিসেবে আইডেন্টিফাই করি, ঠিক আছে? তার মানে আমরা আমরা যে আমদানি রপ্তানি করবো সেটা হচ্ছে জাহাজের মাধ্যমে যদি করি, তাহলে সেই ক্ষেত্রে জাহাজ ভাড়া চুক্তি যেটা, সেই চুক্তিপত্রটাকে আমরা চার্টার পার্টি হিসেবে আইডেন্টিফাই করে থাকি। আবার এটা বাংলা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নৌ ভাটক পত্র। এই জিনিসটা কিরকম হতে আমরা একটু দেখি। কোনো নির্দিষ্ট যাত্রার জন্য, দেখেন নির্দিষ্ট যাত্রার জন্য আমদানিকারক ও জাহাজ কর্তৃপক্ষের মধ্যে জাহাজ ভাড়ার যে চুক্তি সম্পাদিত হয় তাকে নৌ ভাটকপত্র বলে। তাহলে দেখেন তো এই জাহাজ ভাড়া চুক্তিপত্রটা কোন পক্ষের সাথে, কয়টি পক্ষের সাথে হয়? 2টি পক্ষ।
একটা হচ্ছে রপ্তানিকারক আর একটা হচ্ছে যে জাহাজ কর্তৃপক্ষের সাথে, এখানে কিন্তু আমদানিকারক নেই। এখন বলছে সেটা সম্পূর্ণ হতে পারে আবার আংশিক পর্যায়েও হতে পারে। এখন হচ্ছে নৌ ভাটকপত্র ৩ প্রকার হতে পারে। কয়টা প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, কি নির্দিষ্ট সময়ের জন্য, আমি নির্দিষ্ট সময়ের জন্য করতে পারি, নির্দিষ্ট যাত্রার জন্য করতে পারি। যাত্রা বলতে আমি একবার গেলাম, মনে করেন একবার গেলাম আরেকবার আসলাম, এখন একবারের জন্য করলাম একটা নির্দিষ্ট যাত্রা, আর দুইবার একবার আসলাম গেলাম দুইবার, তাহলে এই নির্দিষ্ট যাত্রা এটাকেও বোঝায়। আবার বলছে মানে নির্দিষ্ট সময়ের জন্য ৫ দিন ১০ দিন ১৫ দিন এরকমও হতে পারে নির্দিষ্ট সময়। আবার বলছে নির্দিষ্ট সময় ও যাত্রা উভয়ের জন্যও হতে পারে। তাহলে নির্দিষ্ট সময়ের জন্য যদি হয় তাহলে সেটাকে আবার ইংলিশে বলে টাইম চার্টার। কি বলা হয়? টাইম চার্টার বলা হয়, টাইম চার্টার বলা হয়। আর যদি নির্দিষ্ট যাত্রার জন্য হয় তাহলে সেটাকে বলা হয় ভয়েজ, ভয়েজ চার্টার, সেটাকে বলা হচ্ছে ভয়েজ চার্টার বলা হয়ে থাকে। এবার আমরা দেখি নিচে প্রত্যয়পত্র, আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম। এই জায়গা থেকে আমাদের পরীক্ষা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে, অনেকবার। এটা থেকে কিন্তু আমাদের জব পরীক্ষা প্রশ্ন আসে। এই যে প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট, এলসি, সংক্ষেপে বলা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট। মানে আমদানি রপ্তানি কার্যক্রম করতে গেলে আপনার এই দলিল ছাড়া আমদানি রপ্তানি আপনি করতেই পারবেন না, মাস্ট করতে পারবেন না। তো দেখেন এখানে কি বলছে, ব্যাংকে যে পত্রের মাধ্যমে আমদানিকারকের পক্ষে, এই লাইন, এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ আইটেম আমি উঠিয়ে নিয়ে আসছি। আমদানিকারকের পক্ষে এবং অনুকূলে রপ্তানিকারকের অনুকূলে আমদানিকারকের পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়পত্র বলে। তাহলে আমাদের মনে করেন এখানে হচ্ছে এক্সপোর্টার আর এখানে মনে করেন ইম্পোর্টার। এখন এক্সপোর্টার এবং ইম্পোর্টার দুইজনকে তো চিনে না, কিন্তু কে কাকে টাকা দিবে দুইটি দেশ, এখানে মনে করেন দুইটি দেশ এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে এক্সপোর্টার সে যে টাকা যে পাবে এটা নিশ্চয়তা কি? এই টাকা পাওয়ার জন্য একটা নিশ্চয়তা হচ্ছে এই ইম্পোর্টারের ব্যাংক আছে, কি আছে? ব্যাংক। ইম্পোর্টারের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার এখানেও এই এক্সপোর্টারের ব্যাংকে একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে এই দুইটা পার্টি এই দুই জায়গায় তারা কি করবে? অ্যাকাউন্ট ওপেন করবে। এই ইম্পোর্টার এখানে এসে এলসি ওপেন করবে, আর এলসি ওপেন করলে এই ইম্পোর্টারের এই ব্যাংক এই এক্সপোর্টারের এই ব্যাংকে গ্যারান্টি দিবে। কি দিবে? গ্যারান্টি দিবে, নিশ্চয়তা দিবে। কিসের নিশ্চয়তা? টাকা প্রদানের, পণ্যের মূল্য প্রদানের, আমদানি মূল্য প্রদানের নিশ্চয়তা সে প্রদান করছে। নিশ্চয়তা প্রদান, হ্যাঁ, নিশ্চয়তা, এটাকে কিন্তু নিশ্চয়তা পত্র বলা হয়, নিশ্চয়তা পত্র নামেও ডাকা হয়, নিশ্চয়তা পত্র নামেও কিন্তু ডাকা হয়ে থাকে। যা তাহলে তখন এই ইম্পোর্টার যদি টাকা না দেয় তখন কিন্তু এই ব্যাংক কর্তৃপক্ষ আমার এই এক্সপোর্টারকে টাকা প্রদান করে দিতে হবে, মাস্ট। তাহলে এই ক্ষেত্রে আর এক্সপোর্টারের এখানে দুশ্চিন্তার কোনো কারণ থাকলো না। এই সিস্টেমটা থেকে বলছি আমরা প্রত্যয়পত্র। তাহলে প্রত্যয়পত্রটা সাধারণত তৈরি করা হয় আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে। আমদানি তাহলে মূল্য প্রদানের নিশ্চয়তা কে দিবে? এই মূল্য প্রদানের নিশ্চয়তা দিবে হচ্ছে ইম্পোর্টার। কে প্রদান করবে? ইম্পোর্টার। তাকে সাধারণত কি বলা হয়ে থাকে? প্রত্যয়পত্র বলা হয়ে থাকে। এবার আমরা দেখি বন্ধকি পত্র। এটা তেমন গুরুত্বপূর্ণ না এখান থেকে, তারপর আমাদের জানতে হবে এটাকে বলছে লেটার অফ হাইপোথেটিকেশন বলা হচ্ছে। অনেক সময় আমদানিকারক বৈদেশিক বাণিজ্যে অর্থ সংস্থানের জন্য আমদানিকৃত পণ্যের সত্ত্ব বন্ধক রেখে ঋণ গ্রহণ করে বা প্রত্যয়পত্র ওপেন করে আর কি, প্রত্যয়পত্র ওপেন করে আর কি। আমদানিকৃত পণ্য ব্যাংকের নিকট বন্ধক রেখে ঋণ গ্রহণকালে আমদানিকারক ব্যাংকের অনুকূলে ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে যে লিখিত প্রতিশ্রুতি দিয়ে থাকে তাকে আমরা কি বলি? বন্ধকি পত্র বলি থাকি। তাহলে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করেন আপনারা। বন্ধকি পত্র বলা হয়েছে আমরা আমদানি রপ্তানি করতে গেলে আমদানিকারক সে অর্থ সংস্থান করবে, মানে টাকা যে পরিশোধ করবে, টাকা পরিশোধ করার জন্য সে অর্থ সংস্থান কোথা থেকে করবে? তার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে সে কি করতে পারে? তার এই পণ্যের মালিকানা, এই যে দেখেন পণ্যের সত্ত্ব মানিয়েছে মালিকানা, এই পণ্যের মালিকানা সে কি করে? বন্ধক রেখে যখন ঋণ গ্রহণ করে, বন্ধক রেখে যখন ঋণ গ্রহণ করে বা প্রত্যয়পত্র গ্রহণ করে তখনই তাকে আমরা কি বলে থাকি? বন্ধকি পত্র বলে থাকি। কি বলি? বন্ধকি পত্র বলে থাকি। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের বন্ধকি পত্র। এখন দেখেন বন্ধকি পত্রের সাথে জাহাজি দলিল বা গুদামের দলিল সমূহ ব্যাংকের নিকট জমা রাখতে হবে, অবশ্যই জমা রাখতে হবে। নির্দিষ্ট সময় ঋণ পরিশোধ না করলে ব্যাংক পণ্যের মালিকানা দখল করে। এই যে দেখেছেন, তাহলে ব্যাংক বলছে আপনি যদি নির্দিষ্ট সময় যদি ঋণের টাকা যদি পরিশোধ না করেন তাহলে কিন্তু ব্যাংক আপনার পণ্যের মালিকানা নিয়ে যাবে।
এবং ক্ষেত্র বিশেষে পণ্য বিক্রি করে ব্যাংক তার অর্থ আদায় করে নেবে। তো বুঝে যাচ্ছে আমরা বন্ধকি করেছিলাম আর কি, ঋণপত্রের মতো অনেকটা। এবার আসেন বন্ধকি ঋণপত্রের মতো আর কি। এবার আসেন ফরমাইশ অথবা ইংলিশে বলছে ইনডেন্ট লেটার। ইনডেন্ট লেটার এই দেখেন, যে পত্রের মাধ্যমে আমদানিকারক রপ্তানিকারককে পণ্য রপ্তানির অনুরোধ করে তাকে ফরমায়েশ পত্র বলে, ইনডেন্ট লেটার। তাহলে দেখেন, যে পত্রের মাধ্যমে আমদানিকারক রপ্তানিকারককে পণ্য রপ্তানির অনুরোধ করে, তাহলে দেখেন তো এই জিনিসটা সাধারণত তৈরি করে থাকে, ফরমায়েশ পত্রটা তৈরি করে থাকে হচ্ছে ইম্পোর্টার। কি করে থাকে? ইম্পোর্টার তৈরি করে থাকে। ইম্পোর্টার এই লেটারের মাধ্যম দিয়ে এক্সপোর্টার যিনি আছেন সেই এক্সপোর্টারকে অনুরোধ করে যে পণ্য পাঠান, আমার নিকট পণ্য পাঠান। এই লেটারটাকে আমরা বলছি ফরমায়েশ লেটার। ওকে, এতে আমদানিকৃত পণ্যের নাম, পরিমাণ, ট্রেডমার্ক, মূল্য, পরিশোধ পদ্ধতি, প্রেরণের সম্ভাব্য সময়, বীমা, ব্যাংক, পণ্য ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। ফরমায়েশ পত্র দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে খোলা ফরমায়েশ আর একটা হচ্ছে নির্দিষ্ট ফরমায়েশ। দেখেন দেওয়া আছে বিস্তারিত খোলা ফরমায়েশ, এতে পণ্যের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে না এবং কতগুলো বিষয় রপ্তানিকারকের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়, একে খোলা ফরমায়েশ বলা হয়। হচ্ছে নির্দিষ্ট, এতে পণ্যের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে এবং রপ্তানিকারক এর কিছুই পরিবর্তন করে না। দেখেন দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আইটেম। ওকে, এবার আসি আমরা কাঁচা রসিদ। এটার ইংলিশ নামটা খুব সুন্দর এবং এটা দিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। যেমন কাঁচা রসিদ ইংলিশে হচ্ছে ম্যাটস রিসিপ্ট। ওকে, তাহলে দেখেন এই জিনিসটা কি, রপ্তানিকারক পণ্য জাহাজে বোঝাই করে জাহাজের অধ্যক্ষ বা কাপ্তান যে রসিদ প্রদান করে তাকে কাঁচা রসিদ বলে। বহনপত্র বা চালানির রসিদ গ্রহণ করলে রপ্তানিকারক এটি জাহাজ কর্তৃপক্ষকে ফেরত দেয়। বলছে বহনপত্র বা চালানির রসিদ গ্রহণ করলে রপ্তানিকারক এটি জাহাজ কর্তৃপক্ষকে ফেরত দেয়। তার মানে দেখেন, রপ্তানিকারক যখন শিপে তার পণ্যগুলো বোঝাই করবে, যে পণ্য বোঝাই করে, তখন জাহাজ কর্তৃপক্ষ অথবা কাপ্তান বোঝাইয়ের সময় তাকে যে রিসিপ্টটা দিবে সেটাকে আমরা সাধারণত কাঁচা রসিদ বলছি। সে যে পণ্যটা পাওয়া সম্পর্কে সে একটা রসিদ দিবে। এবং বলেছে বহনপত্র বা চালানি রসিদ, ওই যে আমরা প্রথমে বলেছিলাম বিল অফ লেডিং, ঠিক আছে। বহনপত্র অথবা চালানি রসিদ গ্রহণ করলে রপ্তানিকারক এটি জাহাজ কর্তৃপক্ষকে ফেরত দেয়। যখন ওই যে বহনপত্র অথবা চালানি রসিদটা আমাদের যে শিপিং কর্তৃপক্ষ আছে, শিপিং কর্তৃপক্ষ রপ্তানিকারককে যখন প্রদান করবে, তখন রপ্তানিকারক এই কাঁচা রসিদটা আবার কাকে দিয়ে দিবে? জাহাজ কর্তৃপক্ষকে দিয়ে দিবে। তার মানে বহনপত্র পাওয়ার আগ পর্যন্ত এটা একটা প্রমাণ দলিল হিসেবে আমরা কাঁচা রসিদটা ব্যবহার করে থাকি। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে শিপিং এজেন্ট, শিপিং কর্তৃপক্ষ আর কি, শিপিং অথরিটি, আরেকটা হচ্ছে আমাদের এক্সপোর্টার, সম্মানিত এক্সপোর্টার। তাহলে এই দুইটি পক্ষের সাথে সাধারণত এই কাঁচা রসিদের কার্যক্রমটা পরিচালিত হয়। আর বহনপত্র কিন্তু এই দুইটা কর্তৃপক্ষের সাথে পরিচালিত হয়। বহনপত্র পাওয়ার আগ পর্যন্ত যেই রসিদ দিয়ে কার্যক্রম পরিচালিত হবে সেটা হচ্ছে কাঁচা রসিদ, বুঝেই যাচ্ছে আমাদের। এবার আসেন ডক রসিদ অথবা ডক রিসিপ্ট, এই জিনিসটা কি? ডক কর্তৃপক্ষের মাধ্যমে পণ্য প্রেরণ করলে ডক কর্তৃপক্ষ পণ্যের বিস্তারিত বিবরণ লিখে যে রসিদ প্রদান করে তাকে ডক রসিদ বা পোতাঙ্গন রসিদ বলা হয়। দেখেন আরেকটা সুন্দর নাম, পোতাঙ্গন রসিদ, ঠিক আছে। এবার দেখি, তেমন গুরুত্বপূর্ণ না, বাট আমাদের ট্রানজাকশনের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হতে পারে। ডক ওয়ারেন্ট জিনিসটা কি? দেখেন, ডকের গুদামে রক্ষিত আমদানিকৃত পণ্যের উপর আমদানিকারকের মালিকানা সত্ত্বের স্বীকৃতি দিয়ে ডক কর্তৃপক্ষ যে সনদ প্রদান করে তাকে ডক পরোয়ানা বলে। তাহলে দেখেন, ডকের গুদামে মানে আপনি ইয়ার্ডে যদি আপনি কি রাখেন, আপনার পণ্যগুলো জমা রাখেন, গুদাম ঘরে যদি আমদানিকৃত পণ্যের উপর আমদানিকারকের যে মালিকানা সত্ত্বের স্বীকৃতি দিয়ে ডক কর্তৃপক্ষ আপনাকে একটা সনদ দিবে, সেই সনদটাকে আমরা কি বলছি? ডক পরোয়ানা বলছি। তার মানে আমার পণ্যটা আমার দেশে আসছে এবং সেটা আমার ডকের ওয়্যার হাউসে আছে, সে পণ্যটা, এই ওয়্যার হাউসে পণ্যটা কার মালিকানা? এই মালিকানা সম্পর্কে ডক কর্তৃপক্ষ আমাকে একটা কি দিবে? আমাকে একটা ওয়ারেন্ট দিবে অথবা আমাকে একটা দলিল দিবে আর কি, যে দলিলটাকে আমরা ডক পরোয়ানা হিসেবে বলছি। এবং এটা কাকে দিবে? এটা হচ্ছে ইম্পোর্টারকে দিবে। কে দিবে এটা? ডক কর্তৃপক্ষ দিবে। ওকে, এবার আসেন পণ্য খালাস আদেশনামা, শিপস ডেলিভারি অর্ডার।
এবার যে পণ্য যে আপনার ডকে আসছে অথবা আপনার যে পণ্য যে আপনার পোর্টে আসছে, এই পণ্য পোর্টে আসার পরে আপনি কিভাবে খালাস করবেন, এই খালাস করতে গেলে একটা সিস্টেম আছে, একটা রসিদ লাগবে আপনাকে, যেটাকে আমরা হচ্ছে পণ্য খালাসের আদেশনামা, যাকে বলছে শিপস ডেলিভারি অর্ডার। ডক কর্তৃপক্ষ যে যে পত্রের মাধ্যমে আমদানিকারককে জাহাজ হতে পণ্য খালাস নেওয়ার অনুমতি প্রদান করে তাকে পণ্য খালাসের আদেশনামা বলে। এটি হস্তান্তরযোগ্য দলিল, গুরুত্বপূর্ণ আইটেম। তার মানে বলেছে ডক কর্তৃপক্ষ বা পোর্ট অথরিটি যিনি আছেন তিনি পণ্য পেয়েছেন, এই মর্মে এই পণ্যগুলো যারা খালাস করবে, মানে আমদানিকারক যিনি মালিকানা আছেন যারা আমদানি করেছে, তাদেরকে এখন কিছু কিছু দলিল তাদের নিকট পাঠানো হবে, এবং যে দলিলের মাধ্যমে তাদেরকে পাঠানো হবে, যে আদেশনামার মাধ্যমে পাঠানো হবে, তাকে সাধারণত আমরা কি বলছি, পণ্য খালাসের আদেশনামা। আর এই দলিলটা সাধারণত হস্তান্তরযোগ্য দলিল। এবার আসুন পরবর্তী 10 নম্বর আমাদের অজাহাজি দলিলটা। জাহাজের নির্দেশপত্র বা পণ্য প্রেরণীয় পত্র, শিপিং অ্যাডভাইস। জাহাজের নির্দেশপত্র মানে এবার দেখেন, পণ্য জাহাজে বোঝাইয়ের পর রপ্তানিকারক আমদানিকারকের পণ্য প্রেরণের যাবতীয় সংবাদ প্রদান করে যে চিঠি লেখে তাকে জাহাজের নির্দেশপত্র বা পণ্য প্রেরণীয় পত্র বলে। তার মানে যে পণ্য জাহাজে বোঝাইয়ের পর রপ্তানিকারক আমদানিকারককে পণ্য প্রেরণের যাবতীয় সংবাদ, মানে আমার মনে করেন আমার যে শিপ আছে, আমার মনে করেন যে শিপ আছে, শিপে আমার কি আমার শিপে মনে করেন যে আমার টোটাল প্রোডাক্ট, সব প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট আমার কি হয়ে গেছে, লোড হয়ে গেছে, টোটাল প্রোডাক্ট লোড হয়ে গেছে। এখন আমার যে এক্সপোর্টার আছে, এই এক্সপোর্টার এই ব্যক্তি লোড হওয়ার পর, পণ্যগুলো লোড হওয়ার পর, তারপর এখানে যে ইম্পোর্টার আছে, সেই ইম্পোর্টারকে এই ব্যক্তি একটা দলিল পাঠাবে, যে দলিলে তিনি বলবেন যে আমার টোটাল পণ্য যা আছে সবকিছু লোড হয়ে গেছে, এই মর্মে তিনি পণ্যগুলো জাহাজে শিপিং করেছেন আর কি। এই যে এই কথাটা বলা হচ্ছে, পণ্য জাহাজে বোঝাইয়ের পর রপ্তানিকারক আমদানিকারকের পণ্য প্রেরণের যাবতীয় সংবাদ। এবার দেখেন সব ইনফরমেশন তিনি দিয়ে এই ইম্পোর্টারের নিকট একটা দলিল পাঠাবেন, যাকে আমরা বলছি জাহাজে নির্দেশপত্র। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম, যাকে আমরা বলছি ক্ষতিপূরণ পত্র, লেটার অফ ইন্ডেমনিটি। ক্ষতিপূরণ পত্র, আন্তর্জাতিক বাণিজ্যে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা আর কি। যদি রপ্তানিকারকের নিকট হতে জাহাজের দলিল পত্র আমদানিকারকের নিকট পৌঁছার আগে আমদানিকারকের নিকট জাহাজ এসে পৌঁছে, তবে ব্যাংক ও আমদানিকারকের যৌথভাবে ফি দিয়ে পণ্য খালাস করতে পারে এবং জাহাজ কোম্পানির কোনো প্রকার ক্ষতি হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করেন। সুতরাং জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারক যে নিশ্চয়তা পত্র প্রদান করে তাকে ক্ষতিপূরণ পত্র বলে। এটি ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তার মানে আমাদের যে এক্সপোর্টার আছে, এরপর আমরা বলেছিলাম এখানে জাহাজ বা শিপিং কর্তৃপক্ষ আছে, এরপর আমাদের ইম্পোর্টার আছে, ওকে, ইম্পোর্টার আছে। আবার আমরা বলেছি ইম্পোর্টারের ব্যাংক আছে, ব্যাংক প্রতিষ্ঠান আছে, তার এখানেও এক্সপোর্টারের ব্যাংক এর সাথে তাদের লেনদেন আছে। এখন এক্সপোর্টার এই পণ্যগুলো এখানে পাঠিয়েছে, পাঠানোর পর এই পণ্যটা এই ইম্পোর্টারের এই কি বলে ইম্পোর্টারের পোর্টে বা বন্দরে এসে পৌঁছানোর পরে, পৌঁছানোর আগ পর্যন্ত, মানে তার হাতে আসার আগ পর্যন্ত যদি জাহাজের যদি কোনো ক্ষতি হয়ে যায়, যে সুতরাং জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণ, এই যে দেখেন জাহাজ কোম্পানির কোনো প্রকার ক্ষতি হলে, এই যে এখানে বলে দিয়েছে জাহাজ কোম্পানি যদি কোনো প্রকার ক্ষতি হয়, ওই যে বলছে আবার আমদানিকারক যৌথভাবে ফি দিয়ে পণ্য খালাস করতে পারে, সেটা তো পুরো প্রশ্ন। তবে জাহাজে যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে এই ক্ষতিপূরণ প্রদান করবে কে, ক্ষতিপূরণ প্রদান করবে ইম্পোর্টার, এবং এই ইম্পোর্টার সাধারণত ক্ষতিপূরণ দিবে, এবং সেটা এই ব্যাংক, তার এই ব্যাংক কর্তৃক কি থাকতে হবে, স্বাক্ষরিত হতে হবে। যে বলছে যদি রপ্তানিকারকের নিকট হতে জাহাজের দলিলপত্র আমদানিকারকের নিকট পৌঁছার আগে আমদানিকারকের নিকট জাহাজ এসে পৌঁছে, তবে ব্যাংক ও আমদানিকারক যৌথভাবে ফি দিয়ে তার পণ্য খালাস করতে হবে। এবং জাহাজ কোম্পানি কোনো প্রকার ক্ষতি হয়ে গেলে, এটা তো আমরা জানি ক্ষতি হলে এই ক্ষতিপূরণ দিবে কে, ইম্পোর্টার দিবে, এক্সপোর্টার না। এইটাই হচ্ছে আমাদের বিষয়। এবার দেখেন জাহাজী বিবৃতি, শিপস রিপোর্ট। কোনো বন্দরে জাহাজ পৌঁছানো 2 থেকে 4 ঘন্টার মধ্যে জাহাজের কাপ্তান বন্দর হবে, আর জাহাজের কাপ্তান বন্দর ও শুল্ক হবে, শুষ্ক হয়ে গেছে, শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাকে জাহাজী বিবৃতি বলে। এতে জাহাজের নাম, জাহাজী কোম্পানির নাম, কাপ্তানের নাম, কোন দেশ থেকে এটি নিবন্ধিত, কোথা হতে এবং কি কি পণ্য নিয়ে এটি এসেছে ইত্যাদি
লেখা থাকে। তাহলে এটা দেখেন জাহাজি বিবৃতিটা কি, মানে একটা পণ্য আমরা বোঝাইকৃত পণ্য, বোঝাইকৃত জাহাজ, পণ্য বোঝাইকৃত জাহাজ, সেটা শিপে সে আমাদের বন্দরে এসে পৌঁছানোর পরে 2 থেকে 4 ঘন্টার মধ্যেই জাহাজের কাপ্তান এবং বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের নিকট যে বিবরণী পেশ করে তাই হচ্ছে জাহাজি বিবৃতি, এবং কি কি লেখা থাকে তা এখানে দেওয়া আছে। ওকে, এবার আসেন ক্ষতিপূরণ। একটা ছিল ক্ষতিপূরণ পত্র আর একটা ছিল ক্ষতিপূরণ। হ্যাঁ, এই জিনিসটা কি লাস্ট আইটেম আমাদের ক্ষতিপূরণ, ড্যামেজ। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজে পণ্য বোঝাই ও পণ্য খালাস করতে না পারলে রপ্তানিকারক বা আমদানিকারক জাহাজ কর্তৃপক্ষ বা পোর্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত সময়ের জন্য যে ফি দিতে হয় তাকে বাণিজ্যিক ভাষায় ক্ষতিপূরণ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ আইটেম। এই যে মনে করেন আমার এখানে এক্সপোর্ট আর যিনি আছেন এক্সপোর্টার, ওকে, আর এখানে যিনি ইম্পোর্টার আছেন, এই দুইয়ের মাঝে ট্রানজেকশন হবে। এখন এই শিপটা এখান থেকে এখানে তার এখানে বন্দরে এসে ভিড়বে। বন্দরে এসে যখন ভিড়বে তখন এই বন্দরে ভিড়ার পরে এখন মনে করেন নির্দিষ্ট সময়ের ভিতরে ইম্পোর্টার যিনি আছেন, এই ইম্পোর্টার যিনি আছেন তিনি নির্দিষ্ট সময়ের ভিতরে এখান থেকে পণ্যগুলো খালাস করেন নাই। তাহলে এই যে দেখেন বন্দরে দীর্ঘদিন 2 থেকে 3 দিন মনে করেন এক্সট্রা অতিরিক্ত সময় ধরে আমার এখানে এই ওয়্যার হাউসে, বন্দরের যে ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউসে আমার এই পণ্যগুলো এখানে গুদামজাতকরণ করা আছে। এই যে দেখেন এই নির্দিষ্ট সময়, অতিরিক্ত সময় আপনি এখানে নিচ্ছেন না। আপনার বলা ছিল একদিনের ভিতরে পণ্য খালাস করার কথা, কিন্তু সেখানে 3 দিন 4 দিন 5 দিন এক্সট্রা রাখছেন। এখন এই এক্সট্রা রাখার ক্ষেত্রে এখানে কিন্তু অনেক কিছু খরচ আছে বন্দর কর্তৃপক্ষ। তাহলে এই যে খরচ মেটানোর জন্য আপনার কাছে ওই যে অতিরিক্ত সময়ের জন্য যে ফি দিতে হয় তাকে বাণিজ্যিক ভাষায় কি বলা হয়? ক্ষতিপূরণ বলা হয়। যে পোর্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত সময়ের জন্য, যে জাহাজ কর্তৃপক্ষ বা পোর্ট কর্তৃপক্ষ অতিরিক্ত সময়ের জন্য যে ফি দিতে হয়। এখন মনে করেন আমরা জাহাজও আপনার আনলোড করছেন, তাহলে জাহাজ কর্তৃপক্ষের কিন্তু প্রতিদিন এখানে খরচ হচ্ছে। জাহাজ কর্তৃপক্ষ এখানে এসেই লোড করার কথা, কিন্তু লোড হচ্ছে না। জাহাজটা 3 দিন ধরে ভিড়িয়ে বসে আছে, নোংর করে ফেলে আছে, তাহলে কিন্তু এই জাহাজ কর্তৃপক্ষের লস হচ্ছে এখানে। তাহলে এই জাহাজ কর্তৃপক্ষ এবং পোর্ট, এই দুইজনকে আপনি যে টাকা দিতে হবে তাকে সাধারণত আমরা কি বলে থাকি? ক্ষতিপূরণ ক্ষতিপূরণ বলে থাকি। তাহলে এই ক্ষতিপূরণ টাকা দিতে হবে কাকে? আমদানিকারকে। কাকে দিতে হবে? আমদানি। এখানে রপ্তানিকারক এবং আমদানিকে দুইজনের কথাই উল্লেখ করছে। মূলত আমদানিকারকে এটা বেশি পেমেন্ট প্রদান করে থাকে। এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম এখানে। আমরা দেখতে পেলাম আপনার এখানে একটা হচ্ছে তার 13টা আইটেম আমরা দেখলাম। অজাহাজি দলিল, কি দলিল? অজাহাজি দলিল। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে আমাদের জাহাজি দলিল পেলাম 6টা এবং অজাহাজি দলিল পেলাম কয়টা? 13টা পেলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের জানা উচিত। এখান থেকে আমাদের কিভাবে কিভাবে প্রশ্ন হয় আমি সবকিছু বলে দিয়েছি, এবং এখানে যেভাবে উল্লেখ করেছি আমি এই শীটে, আশা করি এই শীটটা যারা পড়বেন এটা সম্পর্কে বিস্তারিত জ্ঞানটাও হবে, প্লাস এখান থেকে প্রশ্ন আসলে যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারবেন। আর ভালো লাগলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু ভবিষ্যতে আরো ভালো ভালো টপিকস নিয়ে আসার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।